ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম এবং জটিলতম সংবিধান। আর এই সংবিধানের বিভিন্ন অংশ রয়েছে, তার মধ্যে 3টে অংশ হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সংবিধানের ভাগ, দ্বিতীয় হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ, 3 নম্বর হচ্ছে সংবিধানের তফসিল। তাহলে আমরা এই বিষয়গুলোর উপরে আজকে আলোকপাত করব এবং আমাদের আলোচনা শুরু করব, এবং আলোচনার শেষে মাল্টিপল চয়েসের কোশ্চেন আমরা আলোচনা করব, তারপরে ক্লাস শেষ করা হবে। তাহলে ভারতের সংবিধানের ভাগ সংখ্যা হচ্ছে 22টা। কটা রয়েছে? 22টি। তাহলে ভারতের সংবিধান হচ্ছে 22টি ভাগে বিভক্ত। তবে সংবিধানে ক, খ এবং গ যদি ধরা হয় তাহলে সংবিধানের ভাগ সংখ্যা হবে হচ্ছে 25টি। কটা? 25টা। তাহলে ভারতের সংবিধান যখন কার্যকরী হয় তখন সংবিধানের ভাগ সংখ্যা ছিল 22টা, এবং সেক্ষেত্রে ক, খ এবং গ যুক্ত করে তোমার ভাগ সংখ্যা হয়েছে 25টি। তাহলে পরীক্ষায় কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে আসে, তখন আমাদের খেয়াল রেখে আনসার করতে হবে। কখনো কখনো আনসার 22টি দিতে হয়, আবার কখনো 25টি দিতে হয়। তাহলে কখন দিতে হবে? ক, খ এবং গ যদি মেলানো থাকে তবে সেই ক্ষেত্রে ভারতের সংবিধানের ভাগ সংখ্যা হবে 25টা, নচেত ভারতের সংবিধানের ভাগ সংখ্যা হচ্ছে 22টি। এরপরে এই 22টি ভাগের মধ্যে রয়েছে অনুচ্ছেদ সংখ্যা। তাহলে ভারতের সংবিধানে টোটাল অনুচ্ছেদ কটা আছে? অনুচ্ছেদ বা ধারা, অনুচ্ছেদ বা ধারা। তাহলে অনুচ্ছেদ বা ধারার সংখ্যা হচ্ছে 395টি। কটা আছে? 395টি। তাহলে ভারতের সংবিধান যখন রচনা সম্পন্ন হয় এবং কার্যকরী হয় তখন সংবিধানে মোট যে ধারা বা অনুচ্ছেদ ছিল তার সংখ্যা ছিল 395টি। তবে পরবর্তী সময়ে প্রয়োজন অনুসারে সংবিধানের তোমার সংশোধন করা হয়েছে, আর এই সংশোধনের ফলে এই ধারার সংখ্যা তোমার ক্রমশ বৃদ্ধি পেয়েছে, এবং বর্তমান সময় পর্যন্ত ভারতের সংবিধানের মোট ধারার সংখ্যা হচ্ছে 448টি। কটা? 448টি। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? সংবিধান যখন রচনা সম্পন্ন হয় তখন অনুচ্ছেদ বা ধারার সংখ্যা ছিল 395টি, এবং বর্তমান সময়ে ধারার সংখ্যা হচ্ছে 448টি। এছাড়া সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তফসিল। কি আছে? তফসিল। কি আছে? তফসিল। তাহলে ভারতের সংবিধানে বর্তমানে তফসিলের সংখ্যা কটা? বর্তমানে সংবিধানে তফসিলের সংখ্যা হচ্ছে 12টি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভারতীয় সংবিধানের ভাগ হচ্ছে 22টি, ক, খ এবং গ ধরলে 25টি। অনুচ্ছেদ বা ধারা সংবিধান যখন কার্যকরী হয় তখন ছিল 395টি, এবং বর্তমান সময়ে সংবিধানের ভাগ ধারা বা অনুচ্ছেদ সংখ্যা হচ্ছে 448টি, এবং বর্তমান সময়ে সংবিধানের তফসিল সংখ্যা হচ্ছে 12টি। তাহলে আজকে আমরা যে 22টা ভাগ রয়েছে এই 22টা ভাগের মধ্যে প্রথম ভাগে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে সে সম্পর্কে আলোচনা করব। তাহলে ভাগ হচ্ছে 1। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি আছে? ভাগ 1। আর এই ভাগ 1-এর মধ্যে ধারা রয়েছে। ভাগ 1-এর মধ্যে ধারা রয়েছে 1 থেকে 4 পর্যন্ত। কি রয়েছে? 1 থেকে 4 পর্যন্ত। তাহলে ভাগ 1, তার মধ্যে ধারার সংখ্যা কটা? 4টি, 1 থেকে 4। তাহলে আমরা প্রথম ধারা যেটা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করি। তাহলে ধারা 1 কি আছে? ধারা 1। তাহলে ভারতের সংবিধানে ধারা 1-এ কি বলা হয়েছে? ভারতের সংবিধানে ধারা 1-এ বলা হয়েছে ভারতবর্ষ হলো কতগুলো রাজ্যের সমূহ। কি আছে? ভারতবর্ষ কতগুলো রাজ্যের সমূহ, কতগুলো রাজ্যের সমূহ বা ইউনিয়ন। কি আছে? ইউনিয়ন। তাহলে ধারা 1-এ প্রথমেই বলা হয়েছে ভারতবর্ষ হচ্ছে কতগুলো রাজ্যের সমূহ বা ইউনিয়ন, কতগুলো রাজ্যের সমূহ বা ইউনিয়ন। তবে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে পরীক্ষায়
যদি রাজ্যের সমূহ এবং ইউনিয়ন এই দুটো অপশনই থাকে, তবে সেই ক্ষেত্রে আমাদেরকে যে ইউনিয়ন থাকবে সেটাকে সঠিক আনসার হিসাবে নিতে হবে। কারণ এই রকম কোনো সময় দেখা গেছে পরীক্ষায় হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে বোর্ড কি করেছে, ইউনিয়ন যে আনসারটা সেই আনসারটা নিয়েছে। তাহলে আমরা ইউনিয়ন সম্পর্কে দেখব যে ইউনিয়ন মানে কি, অর্থাৎ বিষয়টা কি। আর এই ইউনিয়ন সম্পর্কে আমাদের জানতে গেলে এর আগের আরও কিছু বিষয় আমাদের আলোচনা করতে হবে, তবেই আমাদের এই ইউনিয়ন সম্পর্কে ধারণাটি সম্পন্ন হবে। তাহলে ইউনিয়ন সম্পর্কে আমাদের ধারণা সম্পন্ন হবে। তাহলে কি আছে, পৃথিবীতে যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রের 3 ধরনের ধারণা রয়েছে, অর্থাৎ পৃথিবীতে মোট 3 ধরনের রাষ্ট্র রয়েছে। আর এই 3 ধরনের রাষ্ট্রের মধ্যেই ভারতবর্ষ হচ্ছে এক ধরনের, অর্থাৎ ইউনিয়ন। তাহলে আমাদের আগের যে 2 ধরন আছে সেগুলো আলোচনা করতে হবে, তাহলে আমরা ইউনিয়ন সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে পারবো। তাহলে আমরা দেখে নিই যে পৃথিবীতে যে 3 ধরনের রাষ্ট্র রয়েছে সেগুলো কি কি। তাহলে প্রথম যে রাষ্ট্রের সংজ্ঞা রয়েছে সেটা হচ্ছে তোমার কনফেডারেশন। কি আছে, কনফেডারেশন, কনফেডারেশন। 2 নম্বর যে রাষ্ট্রের ধারণা রয়েছে সেটা হচ্ছে তোমার ফেডারেশন। কি আছে, ফেডারেশন। এবং 3 নম্বর রাষ্ট্রের যে ধারণা রয়েছে সেটা হচ্ছে তোমার ইউনিয়ন। কি আছে, ইউনিয়ন। তাহলে ভারতবর্ষ 3 নম্বর অর্থাৎ ইউনিয়নের মধ্যে পড়ে। তাহলে তার আগে আমরা দেখে নিই যে কনফেডারেশন এবং ফেডারেশন সম্পর্কে কি বলেছে। কনফেডারেশন এবং ফেডারেশন সম্পর্কে কি বলা হয়েছে। তাহলে কনফেডারেশন, আমরা জানি যে কোনো একটা রাষ্ট্রে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার থাকে, অর্থাৎ কতগুলো রাজ্য নিয়ে তারপরে গঠিত হয় একটা দেশ। তাহলে রাজ্যে কি থাকে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। তাহলে কনফেডারেশনের ক্ষেত্রে কতগুলো রাজ্য বা রাষ্ট্র একটা চুক্তির মাধ্যমে একত্রিত হয়ে যে দেশ গঠন করে সেই দেশটাকে বলা হচ্ছে কনফেডারেশন। তাহলে সেইটা কীরকম, কেন্দ্রে একটা সরকার থাকে এবং রাজ্যে একটা সরকার থাকে। তাহলে কি থাকে, কেন্দ্রীয় সরকার থাকে, আর কি থাকে তোমার রাজ্য সরকার, রাজ্য সরকার। তাহলে কনফেডারেশন যে স্টেট রয়েছে তাতে 2টো সরকার থাকে, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার আর একটা হচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে কি হয়, কেন্দ্রীয় সরকারের তুলনায় রাজ্য সরকারের ক্ষমতা বেশি থাকে। কেন্দ্রীয় সরকারের তুলনায় কি থাকে, রাজ্য সরকারের ক্ষমতা বেশি থাকে। তাহলে সেটা কীরকম, যেমন কেন্দ্রীয় সরকারের একটা নির্দিষ্ট জাতীয় পতাকা থাকবে, কেন্দ্রীয় সরকারের একটি নির্দিষ্ট জাতীয় পতাকা থাকবে। আবার রাজ্য সরকারেরও একটা নির্দিষ্ট জাতীয় পতাকা থাকবে। কেন্দ্রীয় সরকারের একটি নির্দিষ্ট জাতীয় সঙ্গীত থাকবে, আবার রাজ্য সরকারেরও নির্দিষ্ট একটি জাতীয় সঙ্গীত থাকবে। আবার রাজ্য সরকার যে কোনো মুহূর্তে তোমার কেন্দ্রীয় সরকার থেকে আলাদা হয়ে, অর্থাৎ দেশ থেকে, কনফেডারেশন যে দেশ থেকে আলাদা হয়ে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে নিজেকে ঘোষণা করতে পারবে, এই ক্ষমতা রাজ্য সরকারকে দেয়া হয়েছে। তাহলে সেই ধরনের দেশগুলোকে বলা হচ্ছে কনফেডারেশন। কিন্তু বর্তমান সময়ে পৃথিবীতে আর কোনো কনফেডারেশন দেশ নেই, অর্থাৎ একটিও কনফেডারেশন দেশ খুঁজে পাওয়া যাবে না। তাহলে কনফেডারেশন দেশ একসময় পৃথিবীতে ছিল, বা কনফেডারেশন স্টেট একসময় ছিল। তাহলে সেটা কোন দেশ ছিল, যেরকম 1776 থেকে 1789 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউএসএ অর্থাৎ আমেরিকা, 1776 থেকে 1789 খ্রিস্টাব্দের মধ্যে আমেরিকা কতগুলো রাজ্য মিলে চুক্তির ভিত্তিতে দেশ গঠন করেছিল, এবং সেই দেশটা ছিল কি, কনফেডারেশন স্টেট। সেই দেশটা কি ছিল, কনফেডারেশন স্টেট। তাহলে সেটা কখন, 1776 থেকে 1789 খ্রিস্টাব্দ পর্যন্ত। কিন্তু বর্তমানে আমেরিকা কনফেডারেশন নেই বা কনফেডারেশন রাষ্ট্র নয়। এছাড়া আরও উদাহরণ হয়,
যেরকম তোমার সুইজারল্যান্ড, কি আছে? সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড। তাহলে সুইজারল্যান্ডও আগে কনফেডারেশন স্টেট ছিল এবং বর্তমান সময়ে তোমার এই কনফেডারেশনেরই সমকক্ষ যদি আমরা ধরি তাহলে সেটা ধরা যায় হচ্ছে ইউরোপীয় ইউনিয়নকে। তাহলে ইউরোপীয় ইউনিয়নটা কি? তোমার ইউরোপে অনেকগুলো দেশ রয়েছে এবং দেশগুলো তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বা চুক্তির মাধ্যমে তারা একই মুদ্রায় লেনদেন করে এবং এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ভিসা লাগে না এবং ট্যাক্স ব্যবস্থা তোমার একই টাইপের করা হয়েছে। তাহলে ইউরোপীয় ইউনিয়নটা অনেকটা কনফেডারেশনের মতো। আবার ইউরোপীয় ইউনিয়ন থেকে যদি কোনো রাষ্ট্র চায় যে বেরিয়ে আসবো, সে বেরিয়ে আসতে পারে। যেমন বর্তমানে তোমার ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে। তাহলে কনফেডারেশনের অনেকটা মতো, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন কনফেডারেশন নয়, কিন্তু কনফেডারেশনের যে ধারণা সেই ধারণার মতো। তাহলে এই হচ্ছে কনফেডারেশনের ধারণা। তাহলে দ্বিতীয় প্রকারের যে স্টেট রয়েছে সেটা হচ্ছে ফেডারেশন। তাহলে আমরা দেখব যে ফেডারেশন কি আছে। তাহলে দ্বিতীয় প্রকারের স্টেট হচ্ছে ফেডারেশন। তাহলে সেই ফেডারেশন সম্পর্কে আমাদের ধারণা দরকার। তাহলে 2 নম্বর কি আছে? ফেডারেশন। ফেডারেশন, ফেডারেশন। তাহলে ফেডারেশনের ক্ষেত্রে কি হবে? ফেডারেশনের ক্ষেত্রে তোমার কনফেডারেশন থেকে একটু আলাদা। তাহলে এই ক্ষেত্রেও কি হবে? তোমার কেন্দ্রীয় সরকার থাকবে এবং রাজ্য সরকার থাকবে। কি থাকবে? কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার থাকবে একটা দেশের মধ্যে। সেই ক্ষেত্রে এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ নীতি গ্রহণ করা হয়েছে। তবে এই ক্ষেত্রেও রাজ্যকে অনেক ছাড় দেওয়া হয় বা ক্ষমতা দেওয়া হয় এবং কেন্দ্রেরও অনেক ক্ষমতা থাকে। তাহলে এই ক্ষেত্রে রাজ্য চাইলে কেন্দ্র থেকে বা দেশ থেকে সহজে বেরিয়ে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারে না, সহজে পারে না, কিন্তু সেই ধারা এখানে রয়েছে, কিন্তু সহজে সেটা সম্ভব নয় কনফেডারেশনের মতো। যেমন কনফেডারেশনের মাধ্যমে কোনো রাষ্ট্রের কোনো একটা রাজ্য যদি চাইতো যে আমরা দেশ থেকে বেরিয়ে আলাদা স্বাধীন হব, তাহলে হতে পারত। ফেডারেশনও এটা সম্ভব, কিন্তু সেটা খুবই জটিল হওয়া প্রকৃতপক্ষে সম্ভব নয়। তাই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে ক্ষমতার ভারসাম্য রয়েছে, অর্থাৎ রাজ্যকেও একটা বিপুল ক্ষমতা এখানে দেওয়া হয়েছে। তাহলে সেই ধরনের হচ্ছে তোমার ফেডারেশন। তাহলে ফেডারেশনের তোমার বর্তমানে ফেডারেশনের উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, কি আছে? আমেরিকা যুক্তরাষ্ট্র। তাহলে ফেডারেশন কোন কোন দেশগুলো রয়েছে? ইউএসএ, সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড। তাহলে ফেডারেশন স্টেট ইউএসএ, সুইজারল্যান্ড, এগুলো হচ্ছে উদাহরণ। ফেডারেশন যে স্টেটের যে ধারণা, সেই ধারণা অনুসারে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ড চলে। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ড হচ্ছে তাদের রাষ্ট্রের স্ট্রাকচার হচ্ছে ফেডারেশন। এবং 3 নম্বর যেটা রয়েছে, 3 নম্বর সেটা হচ্ছে তোমার ইউনিয়ন। কি রয়েছে? ইউনিয়ন। 3 নম্বর কি আছে? ইউনিয়ন। তাহলে ইউনিয়নের ক্ষেত্রে কি থাকে? কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। এই ক্ষেত্রে কি করা হয়েছে? রাজ্য সরকারের তুলনায় কেন্দ্র সরকারের ক্ষমতা অনেক গুণ বেশি থাকে। তাহলে ইউনিয়ন কোন দেশ? যেমন ভারতবর্ষ। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে কি আছে? ভারতের যে 28টা রাজ্য আছে, 28টা রাজ্যকে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে ঠিক, কিন্তু মেন ক্ষমতার অধিকারী কারা? কেন্দ্রীয় সরকার। তাহলে এক্ষেত্রে রাজ্যের তুলনায় কেন্দ্রের ক্ষমতা অনেক বেশি এবং রাজ্য চাইলেই কেন্দ্র থেকে আলাদা হয়ে কোনো আলাদা রাষ্ট্র গঠন করতে পারবে না, সেই ক্ষমতা তাদেরকে দেওয়া হয়নি। তাহলে সেই ধরনের রাষ্ট্রই হচ্ছে তোমার ইউনিয়ন। তাহলে ভারতবর্ষ হচ্ছে একটি ইউনিয়ন, অর্থাৎ রাজ্যের তুলনায় কেন্দ্রকে অধিক ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে এই হচ্ছে 1 নম্বর ধারার যে কনফেডারেশন, ফেডারেশন এবং ইউনিয়নের ধারণা। তাহলে ভারতবর্ষ কি আছে? ভারতবর্ষ হচ্ছে একটি ইউনিয়ন। তাহলে ভারতবর্ষ হচ্ছে একটি ইউনিয়ন। এটা কোন ধারায় বলা হয়েছে? ভারতের অনুচ্ছেদ
1 নম্বর বা ধারা 1 এ। এছাড়া কি বলা হয়েছে 1 নম্বর ধারায়? তাহলে 1 নম্বর ধারায় কি বলা হয়েছিল? ইউনিয়ন। ভারতবর্ষ হচ্ছে কতগুলো রাজ্যের সমষ্টি বা ইউনিয়ন। এছাড়া বলা হয়েছে ভারতবর্ষ একটি সার্বভৌম গণরাজ্য। সার্বভৌম গণরাজ্য। তাহলে 1 নম্বর ধারায় বলা হয়েছে ভারতবর্ষ কতগুলো রাজ্যের সমূহ বা ইউনিয়ন। 1 নম্বর ধারাতেই বলা হয়েছে ভারতবর্ষ সার্বভৌম গণরাজ্য। কি আছে? সার্বভৌম গণরাজ্য। এছাড়া 1 নম্বর ধারায় যে বিষয়টি বলা হয়েছে যে ভারতের যে রাজ্যগুলো রয়েছে এই রাজ্যগুলোকে যে 12টা তফসিল রয়েছে সেই তফসিলের প্রথম তফসিলে রাখা হয়েছে। তাহলে ভারতের রাজ্যগুলোকে কোথায় রাখা হয়েছে? 1 নম্বর তফসিলে রাখা হয়েছে। ভারতের সংবিধানের প্রথম 4টি পাতাকে তফসিল হিসাবে ঘোষণা করে প্রথম তফসিলে ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের নাম এবং সংখ্যা লেখা রয়েছে। তাহলে ভারতের রাজ্যগুলোকে কোথায় রাখা হয়েছে? 1 নং তফসিলে, 1 নম্বর তফসিলে। তাহলে ভারতের রাজ্যের নাম লেখা রয়েছে বা কটা রাজ্য রয়েছে সেই সংখ্যা কোথায় রয়েছে? 1 নম্বর তফসিলে। আর 1 নম্বর তফসিল কোনটা? ভারতের সংবিধানের প্রথম যে 4টি পেজ আছে সেই 4টি পেজের একটা অংশে তোমার প্রথম তফসিল রয়েছে, সেইখানে ভারতের রাজ্যগুলোর নাম এবং সংখ্যা লিপিবদ্ধ রয়েছে, নাম এবং লিপিবদ্ধ রয়েছে। তাহলে বর্তমানে ভারতে এরপরে আমরা দেখিনি যে ভারতে বর্তমানে রাজ্যের সংখ্যা কটা আছে এবং সেগুলো প্রকৃতি কীরকম সেই রাজ্যের। বর্তমানে ভারতে 3 ধরনের রাজ্য রয়েছে। কয় ধরনের? 3 ধরনের। বর্তমানে ভারতে 3 ধরনের রাজ্য রয়েছে। তাহলে কি আছে? 1 নম্বর হচ্ছে স্টেট, 2 নম্বর হচ্ছে ইউটি মানে কেন্দ্রশাসিত রাজ্য, আর 3 নম্বর হচ্ছে অর্জিত ক্ষেত্র। কি আছে? অর্জিত ক্ষেত্র। তাহলে বর্তমানে ভারতের রাজ্য কয় ধরনের রয়েছে? 3 ধরনের রয়েছে। প্রথম হচ্ছে স্টেট। তাহলে ভারতের স্টেটের সংখ্যা কটা বর্তমানে? 28টা। ইউটি অর্থাৎ কেন্দ্রশাসিত রাজ্য কটা আছে? 8টি। আর অর্জিত ক্ষেত্র কটা আছে? 0। বর্তমানে ভারতে অর্জিত ক্ষেত্রের সংখ্যা হচ্ছে 0। তাহলে 3 ধরনের রাজ্য বর্তমানে ভারতে রয়েছে। একটা স্টেট বা রাজ্যপাল শাসিত রাজ্য, সংখ্যা 28টা। ইউটি মানে কেন্দ্রশাসিত রাজ্য, সংখ্যা হচ্ছে 8টি। এবং অর্জিত ক্ষেত্র হচ্ছে 0, একটি অর্জিত ক্ষেত্র বর্তমান সময়ে নেই। তাহলে এটা হচ্ছে বর্তমান সময়ের অবস্থা। কিন্তু ভারতবর্ষ যে সময় স্বাধীন হয় সেই সময় ভারতের যে স্টেটের সংখ্যা ছিল সেই স্টেট ছিল 4 প্রকারের। কয় প্রকারের ছিল? 4 প্রকার। ভারত স্বাধীন হয় তখন যে স্টেট ছিল সেই স্টেট কয় প্রকারের ছিল? 4 প্রকার। 4 প্রকার। তাহলে কি কি ছিল সেই সময় স্টেট? প্রথম যে প্রকার ছিল সেটা হচ্ছে রাজ্যপাল শাসিত। কি আছে? রাজ্যপাল শাসিত। 2 নম্বর কি ছিল? কমিশনার শাসিত। কমিশনার শাসিত। 3 নম্বর কি ছিল? ইউটি মানে হচ্ছে কেন্দ্রশাসিত। 4 নম্বর কি ছিল? দেশীয় রাজ্য। তাহলে ভারতের সংবিধান যখন লাগু হয় বা তৎকালীন সময়ে ভারতের 4 ধরনের রাজ্য ছিল বা স্টেট ছিল: রাজ্যপাল শাসিত রাজ্য, কমিশনার শাসিত রাজ্য, কেন্দ্রশাসিত রাজ্য এবং দেশীয় রাজ্য। তাহলে এই হচ্ছে আমাদের 1 নম্বর অনুচ্ছেদ। তাহলে 1 নম্বর অনুচ্ছেদের পরে আমরা যে বিষয়টা চলে যাব সেটা হচ্ছে 2 নম্বর অনুচ্ছেদ। তাহলে আমরা দেখি যে 2 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। ধারা 2। তাহলে কত নম্বর আলোচনা করবো আমরা? ধারা 2। 1 নম্বর ধারা কমপ্লিট হলো। তাহলে কত? ধারা 2 বা অনুচ্ছেদ 2। তাহলে অনুচ্ছেদ 2তে কি বলা হয়েছে? অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ। অনুচ্ছেদ 2-এ বলা হয়েছে সংসদ রাষ্ট্রপতির অনুমতি নিয়ে পৃথিবীর যে কোনো রাষ্ট্রকে ভারতের অন্তর্ভুক্ত করতে পারবে।
অথবা যে কোনো রাষ্ট্রের ভূমিকে ভারতের সঙ্গে সংযুক্ত করতে পারবে। কি বলেছে? সংসদ রাষ্ট্রপতির পূর্ব অনুমতি নিয়ে যে কোনো দেশের অংশকে ভারতের সঙ্গে যুক্ত করে সেটাকে ভারতবর্ষ হিসেবে ঘোষণা করতে পারবে। এইটা আমাদের সংবিধান রাইট দিয়েছে। যারা সংবিধান রচনা করেছে সেই সময় এটা লিখে গেছে। যেরকম ভারতের পাশে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন। তাহলে এদের দেশের কোনো অংশ আমরা যদি পারি তাহলে সেই অংশটাকে আমাদের ভারতের সঙ্গে যুক্ত করে দেওয়া যাবে, কিন্তু ভারতের কোনো অংশ বিদেশকে দেওয়া যাবে না। তাহলে এটা কত নম্বর ধারায় বলা হয়েছে? 2 নম্বর ধারায়। তাহলে এই রকম ঘটনা আমরা ঘটিয়েছি বা ঘটেছে বিগত সময়ে। তাহলে সেইটা কি? সেটা হচ্ছে তোমার সিকিম। কি আছে? সিকিম, সিকিম রাজ্য। তাহলে সিকিম আগে অর্থাৎ 1974 সাল বা 75 সালের আগে একটি দেশীয় রাজ্য ছিল। সিকিম ভারতের অংশ ছিল না। তাহলে 2 নম্বর অনুচ্ছেদ অনুসারে কি করা হয়েছে? সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে সেটা কিভাবে করা হয়েছে? তার পূর্ব ইতিহাস রয়েছে। যেমন ভারতের প্রতিবেশী দেশ হচ্ছে চীন এবং প্রতিবেশী ছিল কে? সিকিমও। তা চীন আগে তিব্বত দখল করেছে এবং তিব্বত দখল করে তিব্বতে যে ধর্মগুরুরা ছিল তাদের উপর অত্যাচার করেছে এবং পরবর্তী সময়ে চীন সিকিমকেও দখল করার চেষ্টা করে। তাই সেই সময় ভারতবর্ষ সিকিমের যে রাজা ছিল তাকে গিয়ে বোঝায় যে চীন যদি দখল করে তাহলে তিব্বতের মধ্যেই তোমাদেরকে অত্যাচার করবে, তাহলে তোমরা আমাদের সঙ্গে মিশে যাও। তাই সিকিমের রাজা সেই সময় ভারতবর্ষকে বলে যে আমরা যদি ভারতের সঙ্গে মিশে যাই তাহলে ভারতও আমাদের সঙ্গে ওই রকম করবে না, তার কি গ্যারান্টি আছে? তাই আমরা প্রথমেই ভারতের সঙ্গে যুক্ত হব না। তাহলে কি করব? ভারতের একটি সহরাজ্যে হয়ে আমরা এটা অনুভব করব যে ভারতীয়রা আমাদের সাথে কীরকম ব্যবহার করে, তারপরে আমরা ভারতের সঙ্গে যুক্ত হব। তাহলে এই অনুসারে 1974 খ্রিস্টাব্দে ভারতের সংবিধানের 35তম সংশোধন করা হয়। কি করা হয়? 35তম সংশোধন। 35তম সংশোধন করা হয়। তাহলে কত সালে? 1974 সালে ভারতের সংবিধানের 35তম সংশোধন করা হয়। আর এই সংশোধনের মাধ্যমে সিকিম ভারতের একটি সহরাজ্যে পরিণত হয়। সিকিম ভারতে একটি কি হয়? সহরাজ্যে পরিণত হয়। আর এই 35তম সংশোধনের মাধ্যমে ভারতের সংবিধানে 2 যুক্ত হয়। তাহলে 2 নামক একটি ধারা তোমার সেই সময় যুক্ত করা হয়েছিল। আর আমরা এখানে কি পেলাম? 1974 সালে সংবিধানের 35তম সংশোধনের মাধ্যমে সংবিধানে 2 ধারা যুক্ত করা হয়। আর এই ধারা অনুসারে সিকিম ভারতের একটি সহকারী রাজ্যে পরিণত হয়। এইবার সিকিম ভারতের সহকারী রাজ্যে পরিণত হওয়ার পর তারা অনুভব করে যে ভারতীয়রা ভারতীয়দের মতোই আমাদেরও ট্রিট করছে, অর্থাৎ আমাদের সঙ্গে ভালো ব্যবহারই করছে। তাহলে আমরা ভারতের সঙ্গে পুরোপুরিভাবে মিশে যেতে পারি। তাহলে মিশে যেতে পারি এবং সেই অনুসারে 1975 খ্রিস্টাব্দে সংবিধানের 36তম সংশোধন করা হয়। 1975 সালে সংবিধানের কততম সংশোধন করা হয়? 36তম সংশোধন করা হয় এবং 36তম সংশোধনের মাধ্যমে সিকিম ভারতের 22তম রাজ্যে পরিণত হয়। কত? 22তম রাজ্য। তাহলে আমরা দেখছি 74 সালে 35তম সংশোধনের মাধ্যমে 2 ধারা যুক্ত হয়। 2 ধারা অনুসারে সিকিম ভারতের একটি সহরাজ্যে পরিণত হয়। তার 1 বছর পরে 1975 সালে সংবিধানের 36তম সংশোধন করা হয় এবং সিকিম ভারতের একটি পূর্ণ রাজ্যে পরিণত হয় এবং সেটা কততম রাজ্য? 22তম রাজ্য। তাহলে সিকিম ভারতের 22তম রাজ্য হিসাবে 1975 সালে একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায় এবং সিকিম ভারতের কি হয়? অংশ হিসাবে মান্যতা পায় তখন থেকে। তাহলে এই রয়েছে তোমার 2 নম্বর ধারা অনুসারে। তাহলে 2 নম্বর ধারায় কি বলা হলো? যে বিদেশি কোনো অংশ বা বিদেশি কোনো ভূখণ্ড আমাদের দেশের সঙ্গে যুক্ত করা যাবে এবং সেটাকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া যাবে বা কোনো রাজ্যের অংশ হিসাবে সেটাকে যুক্ত করে রাখা যাবে। এটা 2 নম্বর অনুচ্ছেদ আমাদের এই ক্ষমতা বা অনুমতি দিয়েছে। তাহলে পরবর্তী সময়ে আমরা
যে চীন যে ভারতের অংশ আকসাই চীন দখল করে রয়েছে, পাকিস্তান কাশ্মীরের একটি অংশ পিওকে দখল করে রয়েছে, তাহলে সেই অংশগুলোকে আমরা অবশ্যই ফিরিয়ে নিয়ে আসবো। তাহলে সেটা কত নম্বর ধারা অনুসারে ফিরিয়ে আনা হবে? 2 নম্বর ধারা অনুসারে, এবং সেটাকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করা হবে। তাহলে হচ্ছে 2 নম্বর ধারা। ক্লাস বেশ বড় হয়ে যাচ্ছে, তাহলে এর উপরে যে মাল্টিপল চয়েসের যে কোশ্চেনগুলো রয়েছে, তাহলে আমরা সেই কোশ্চেন সম্পর্কে আলোচনা করি, তারপরে ক্লাস শেষ করব। তাহলে এর উপরে যে মাল্টিপল চয়েসের কোশ্চেন রয়েছে আমরা সেটা আলোচনা করি। তাহলে প্রথমে কি মাল্টিপল চয়েসের কোশ্চেন রয়েছে? তাহলে প্রথমে যে মাল্টিপল চয়েসের কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে ভারতবর্ষ হলো একটি ইউনিয়ন, কনফেডারেশন, ফেডারেশন এবং কোনোটি নয়। তাহলে আনসার কি হবে? এর আনসার হবে হচ্ছে ইউনিয়ন। কি হবে আনসার? ইউনিয়ন। দ্বিতীয় কোশ্চেন আমরা দেখি কি আছে। দ্বিতীয় কোশ্চেনে কি বলেছে? ভারতের রাজ্যগুলিকে কত নম্বর তফসিলে রাখা হয়েছে, অর্থাৎ ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যগুলোকে কত নম্বর তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে বা রাখা হয়েছে? 3 নম্বর তফসিলে, 2 নম্বর তফসিলে, 1 নম্বর তফসিলে, 4 নম্বর তফসিলে। তাহলে এর আনসার কি হবে? ভারতের রাজ্যগুলোকে 1 নম্বর তফসিলে রাখা হয়েছে। সংবিধানের প্রথম 4টি পেজকে তফসিলে রূপান্তরিত করে 1 নম্বর তফসিলে ভারতের রাজ্যের সংখ্যা এবং তার নাম লিখে রাখা হয়েছে। চলো তাহলে আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাই। 3 নম্বর কোশ্চেনে কি বলেছে? কত নম্বর অনুচ্ছেদ অনুসারে ভারতবর্ষ অন্য কোনো রাষ্ট্রের ভূমিকে নিজের দেশের অংশে পরিণত করতে পারে? কি রয়েছে? 1 নম্বর অনুচ্ছেদ অনুসারে, 2 নম্বর অনুচ্ছেদ অনুসারে, 3 নম্বর অনুচ্ছেদ অনুসারে, 4 নম্বর অনুচ্ছেদ অনুসারে। তাহলে এখানে আনসার কি হবে? 2 নম্বর অনুচ্ছেদ অনুসারে আমরা বিদেশের কোনো বা বৈদেশিক রাষ্ট্রের কোনো অংশ আমাদের ভারতের অংশ হিসেবে ঘোষণা করতে পারি বা অন্তর্ভুক্ত করতে পারি। চলো 3 নম্বর কোশ্চেনে চলে যাই। তাহলে 3 নম্বর এবং 5 নম্বর যে কোশ্চেনটা বলা হবে তার আনসার তোমরা ভিডিও দেখে কমেন্টে জানাবে, এটা আমি বলে দেব না। কি বলেছে? কত সালে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয়? কত সালে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হয়? তাহলে কত সাল দিয়েছে? 1973 সাল, 1974 সাল, 1975 সাল, 1976 সাল। তাহলে সবাই এই কোশ্চেনের আনসার কমেন্টে জানাবে। পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে সিকিম ভারতের একটি পূর্ণ রাজ্যের মর্যাদা পায় বা পূর্ণ রাজ্যে পরিণত হয়? 34তম, 35তম, 36তম, 37তম। তাহলে এর মধ্যে আনসার কোনটা হবে? যারা ভিডিও দেখবে তারা এই কোশ্চেনের আনসারগুলো কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।